সন্ধ্যা, কোয়ারেন্টাইন আড্ডা মন্ট্রিয়ালের কবিতা আড্ডা নিয়ে চলে আসলাম। আর সঙ্গে আছে আমার দুজন প্রিয় আবৃত্তি শিল্পী, প্রিয় মুখ। চৈতালিকে তো কোয়ারেন্টাইন আড্ডার বন্ধুরা আগেও দেখেছেন, চৈতালি এসছে। এবারও চৈতালিকে শুনবো আমরা। ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে চৈতালি। আর যিনি এবার প্রথমবারের মতো আসলেন, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমার মতোই, তারও কিন্তু একটি পেজ আছে, চমৎকার কাজ করছেন। হ্যাঁ, পিছনে দেখতেই পাচ্ছি আমরা শব্দশিরি মনন বিকাশে। আম, খালেদ মিঠু, আপনাকে স্বাগতম আমাদের আয়োজনে। অনেক ধন্যবাদ আপা, আপনাকেও স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন শব্দশিল্পীর পক্ষ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হলেন। আপনাদের ওই দিকটায় আজকের আবহাওয়া কেমন? ঝড়ো বৃষ্টি ছিল, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। আহা, আমাদের এদিকটায় কিন্তু গত সন্ধ্যায় ভীষণ মানে ঠিক গুড়ি গুড়ি বৃষ্টি, একটু মেঘলা আকাশ, একটু ঝড়ো বাতাস, কিন্তু আজ দুপুরে কিন্তু ভীষণ ঝলমলে। আমি যেখানটায় বসে আছি ঠিক আমার হাতের ডান দিকটায় বেশ বড় আমার লিভিং রুমের জানালাটা, আর সেখান থেকে একেবারেই বলছে না যে বলে না যেমন এক ঝাঁক সোনা রৌদ্র ঝলমল করে উঠছে, আর চারদিকে মানে খুব সবুজ হয়ে উঠছে। তো ক্যানাডা এখন আর রুক্ষ নয়। এখনকার ক্যানাডার প্রাকৃতিক দৃশ্য দেখলে মনেও হবে না যে একসময় ক্যানাডা কতখানি রুক্ষ হয়ে যেতে পারে, প্রকৃতি কত বিবর্ণ হয়ে যেতে পারে। তুষারে আবৃত আমরা থাকি, এই ২-৩টি মাস আমরা সবুজের মধ্যেই থাকি। মনে হয় যেন একটু ছোঁয়া পাই আমার চিরচেনা বাংলাদেশের প্রকৃতির। খুব ভালো লাগলো। আশা করছি বাকি আয়োজনটুকু যখন আপনাদের আবৃত্তিতে কথায় কাটবে তেমনটি কাটবে আমার, যেমন সোনা সোনা ঝরা রোদ্দুরের মতো আর কি, ঝলমল ঝলমল। নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর চৈতালি, খুব কষ্ট হয়ে গেল, হ্যাঁ, তোমার ওই দিকটা থেকে যুক্ত হতে আমাদের আমাদের। ওখানে তো হ্যাঁ একটু বৃষ্টি হয়েছে। হুম এতে হুম একটু আগেও হচ্ছিল, হুম হুম অল্প অল্প। হুম হুম। একটু মানে ঝড় হলো, ঠান্ডা হুম হুম। ঠান্ডা লাগছে স্লাইট, আহা, ভালোই লাগছে। ভালোই লাগছে। তাহলে ঝড়ো হাওয়া, ঠান্ডা ঠান্ডা, এই সবকিছুর সঙ্গে কবিতা খুব ভালো যায় না? আসলে কি জানো, অবশ্যই আমার অবশ্যই। কেন জানি মনে হয় কবিতার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না, শুধু মনটাকে আবৃত্তির সে প্রাঙ্গণে একবার ফেলে দিতে পারলেই হয়। একবার সেখানে একদম। গিয়ে পৌঁছলে বাকি সময়টুকু তোড় করে এমনিতেই বয়ে যায়। হুম, বেশ, তাহলে আমরা আর কথা বাড়াবো না, চলে আসছি কবিতায়। খালেদ মিঠু, আপনাকে দিয়েই শুরু হোক আজকের সূচনা। সুধী দর্শক শ্রোতা, যারা আপনারা এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি স্বাগত জানাই আপনাদের প্রত্যেককেই আজকের এই পর্বে। ইশরাত আলম মন্ট্রিয়াল থেকে তার পরিচালিত কোয়ারেন্টাইন আড্ডা। আমরা এখন এই মুহূর্তে চৈতালি দিদি এবং আমি দুজন আছি, চেষ্টা করব যতক্ষণ থাকি আপনাদেরকে একটি মনোজ্ঞ সন্ধ্যা উপহার দিতে। বাহ, আমি শুরুতেই একটি কোলাজ আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড়, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম, চিরমধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর, বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম, চিরমধুর। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত স্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তাঁর করতলে পলি মাটির সৌরভ ছিল। তাঁর পিঠে রক্ত জবার মতো ফাঁত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। হে তরুণ, হে যুবক, হে শ্রমিক, হে কৃষক, মেনো না হতাশা। আবার আসবে দিন সূর্যিত আলোর, আবার আসবে দিন সমূহ উজ্জ্বল। মানুষ জাগবে ফের, জাগবে মানুষ। ৫২ একদিন জেগেছিল সব, আবার আসেনি কি মহাজাগরণ? সুমহান একাত্তরে বেহেশত হতে নয়, মানুষের মাঝ থেকেই মানবিক কণ্ঠ কি হে গর্জে উঠে নাই? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। ৩০ লক্ষ শহীদের রক্তের দোহাই, অযুত বীরাঙ্গনার সম্ভ্রমের কীরা। আবার আসবে এক মহান প্লাবন, জন্ম নেবে আর একবার শেখ মুজিবর। ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে কার? মানুষের অগ্রযাত্রা বন্ধ করে সাধ্য আছে কার? মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ শুরু। একেবারেই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আহা! সে কোথায় রবীন্দ্রনাথ, নজরুল পথ ধরে, ধরে একেবারে আপনি আমাদের নিয়ে আসলেন, আমরা কোথায় আছি? আমরা আমাদের মানবিক প্রশ্নের সম্মুখে আপনি আমাদের নিয়ে আসলেন। সেই বাংলাদেশের আল ধরে আমাদের পূর্বপুরুষের কথা শোনালেন। অনেক ধন্যবাদ খালেদ মিঠু। অসাধারণ নির্মাণ এবং চমৎকার করে পরিবেশন করলেন। ফ্লোরা সূচি বলছে শুভকামনা। সূচি, তোমাকেও শুভকামনা। চমৎকার আবৃত্তি করে সূচি। ইফতেখার আহমেদ ফয়সাল, ভালো লাগছে, সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ইফতেখার, সঙ্গে থাকবেন। বেশ বন্ধুরা, এবার চলে আসছি চৈতালি তোমার কাছে। তুমি কি একটু আনমিউট হবে চৈতালি? হুম, বেশ।
নমস্কার। প্রথমে কোয়ারেন্টাইন আড্ডা মন্ট্রিয়ালের ইশরাত আলমকে জানাই আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্যে, এবং সমস্ত দর্শক এবং শ্রোতাকে জানাই যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, তাদের সবাইকে আমার অনেক অনেক শুভকামনা জানিয়ে আহ আমিও একটি কোলাজ করব আজকে। উম, ছোট্ট একটি কোলাজ। আমরা ঠিক এখন তো এই মুহূর্তে আমরা একটা আশ্চর্য সময়ে দাঁড়িয়ে আছি। ঠিক এই প্রেক্ষাপটে একটি কোলাজ শোনাচ্ছি। আজিকে গহন কালিমা লেগেছে গগনে ওগো, দিক দিগন্ত ঢাকি। আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনে ওগো, আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু, শুনো গো বন্ধু মোর, আজিকে আসিল প্রলয় রাত্রি ঘোর। চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল কি ঘুচিয়া। দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি। তোমা পানে চাই কাঁদিয়া শুধাই আমরা খাঁচার পাখি। আজি দেখো এই পূর্ব অচলে চাহিয়া হোথা, কিছুই না যায় দেখা। আজি কোন দিকে তিমির প্রান্ত দাহিয়া হোথা, পড়েনি সোনার রেখা। হৃদয় বন্ধু, শুনো গো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর। আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে, কার সন্ধান করি অন্তরে বাহিরে। মরীচিকা লয়ে জুড়াবো নয়ন, আপনারে দিব ফাঁকি। সে আলোটুকু হারাইছি আজি, আমরা খাঁচার পাখি। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয়। চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে ও প্রান্তরে, ধূসর শূন্যের আজান গান। পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনই প্রাণ নেই ভবিষ্যের। আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়, এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে। ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটিও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি। এই এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই, যখন নদীতে জল আছে কিনা আছে কেউ তা জানে না, যখন পাহাড়ে মেঘ আছে কিনা আছে কেউ তা জানে না। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি, যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নেই, যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে, রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ, এই ভয়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে।
তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। ধন্যবাদ চৈতালি, আচ্ছা, খুব ভালো লাগলো। ইসলাম শফিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন, আপনাকেও। সঙ্গে থাকবেন। খালিদ মিঠু চলে আসছেন। আপনি একটু আনমিউট। জি আপা বলেন। জি, তারপর এবার আমাদের কোথায় নেবেন বলুন। আমরা প্রায় 2 বছর হলো আমরা এখন করোনার দুর্যোগে বিপর্যস্ত। আমরা কেউ স্বাভাবিক নই। সাধারণ সুন্দরভাবে যে জীবন জীবিকা আমাদের সব স্থবির। আমরা এখন সংকটে আছি, আতঙ্কে আছি। কবে কখন সুদিনে ফিরে আসতে পারবো আবার। আমরা স্বাভাবিক নই এই কথার সাথে দ্বিমত পোষণ করছি। এই কারণে দ্বিমত পোষণ করছি, আমরা একটি যুদ্ধে আছি। আমরা আমাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই আরোপিত যুদ্ধে আমরা সবাই চেষ্টা করছি প্রাণপণ, যার যার জায়গা থেকে যেন একদম স্বাভাবিক থাকার চেষ্টা করছি আমরা। আমাদের এই যে কনস্ট্যান্ট একটা স্ট্রাগল, এটা শুধু আমাদের না, পুরো বিশ্বব্যাপী একটা স্ট্রাগল। আমরা একসঙ্গে সবাই এই যুদ্ধে লিপ্ত, চেষ্টা করছি যুদ্ধকে যেন আমরা অতিক্রম করে আমরা যেন একটি সুদিনের আশায়, যেটি বলছেন। আর এই যে আপনি যেমন অনুষ্ঠান করছেন শব্দশিরি, আমি করোনার শুরু থেকেই শুরু করেছি কোয়ারেন্টাইন আড্ডা মন্ট্রিয়াল, এবং আমাদের সহযাত্রী অনেক বন্ধুরা করছেন। এই যে কাজগুলো আমরা করছি, আমাদের নিরন্তর চেষ্টাই কিন্তু মানসিকভাবে যেন আমরা সবাইকে একটু নিজেরও ভালো থাকতে পারি এবং আশেপাশের মানুষদেরও যেন আমরা একটু ভালো রাখতে পারি, একটু আনন্দে রাখতে পারি, তাই না? আর সেই জায়গা থেকে আমাদের যে সহযোদ্ধা, বিশেষ করে আমি বলবো আমাদের শিল্পী বন্ধু মহল আমাদের যেভাবে সহযোগিতা করছেন, তার ঋণ তো আমরা অস্বীকার করতে পারবো না। একেবারেই চিরঋণী হয়ে আছি সমস্ত একদম শিল্পী মহলদের কাছে। রাঙ্গা, কংগ্রাচুলেশন সবাইকে, সেও আরেক গুণী আবৃত্তি শিল্পী। সঙ্গে থেকো রাঙ্গা। বেশ, চলে আসছি তাহলে এবার। আপনার কথাই যাচ্ছি, এই যে কবিতাটির মানে প্রেক্ষাপটে এই কথাগুলো এসেছিল, সেখানে চলে যাই, বলুন। তো এটি ঈশ্বরের নতুন প্রজ্ঞাপন, একটি কবিতা। কাজী হেলাল ওয়ালি ইসলাম, হুম, উনি টরন্টোতে থাকেন, কানাডা থেকে উনি লিখেছেন। ওনার কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করছি। বেশ। হে মানব জাতি, আমি এই মুহূর্ত থেকে তোমাদের সমস্ত স্বাধীনতা কেড়ে নিলাম। আমি কেড়ে নিলাম তোমাদের সন্তানের ভালোবাসা, স্ত্রীর প্রতি তোমাদের অধিকার, জৈবিক উল্লাস। সমস্ত মানব জাতিকে আমি অস্পৃশ্য করলাম। আজ থেকে সন্তানকে তার মাতৃস্তন থেকেই বঞ্চিত করলাম। পিতাকে তার সন্তানের আলিঙ্গন, বন্ধুকে বন্ধুর উষ্ণ সান্নিধ্য থেকে। আমি পাখিদের মতো আনন্দময় জীবন দিয়েছিলাম তোমাদের, আরো দিয়েছিলাম আকাশের নীল, অসীম জলরাশি, বনরাজির নীরবতা ও অগ্নিময় শক্তি। আমি অবরুদ্ধ করলাম তোমাদের, আজ থেকে কেড়ে নিলাম সবকিছু। স্মরণ আছে, আমি শিখিয়েছিলাম তোমাদের পাথরে পাথর ঘষে অন্ধকারে পথ দেখাতে, রক্ষা করতে, নিজেদের অগ্নিবলয় থেকে কর্ষণ করে ফসল উৎপাদন করতে। আমি তোমাদের প্রস্তুত করেছিলাম বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে, মহামারী থেকে রক্ষা করতে। প্রস্তুত করেছিলাম সমুদ্রের বৈরিতা উপেক্ষা করতে। আমি তোমাদের স্মরণ করতে বলি তোমাদের পিতামহের কথা,
প্রাগৈতিহাসিক যুগের কথা। জীবন যুদ্ধে তাঁরা ছিলেন সমূহ উজ্জ্বল, যেন উদ্ভাসিত আলো এবং পর্বতের মতো ঋদ্ধ ও সংযত। আমি কাঁটা তারের বেড়া দিলাম বিছানার মাঝে, আজ সীমিত করলাম তোমাদের চলাচল। বন্ধু, ভাগ করে দিলাম আমি সমস্ত মানব জাতির ধর্ম, বর্ণ, গোত্র ভেঙে গুড়িয়ে শায়িত করলাম এক কবরে। আমি তোমাদের আবারও বলছি, ভাবো, নতুন করে ভাবো, ভোগের বাসনা সীমিত করো, সদয় হও, পশু পাখি, জল স্থল অন্তরিক্ষের প্রতি সংযত হও। শুধু আমি আর একবার হাত বাড়ালাম তোমাদের রক্ষা করব বলে বিলুপ্তির হাত থেকে। শুধু আমি আর একবার হাত বাড়ালাম তোমাদের রক্ষা করব বলে বিলুপ্তির হাত থেকে। ধন্যবাদ। আহা, তোমাদের রক্ষা করব বলেই বিলুপ্তির হাত থেকে। বাহ! কবির ঈশ্বরের নামটি আরেকবার একটু, কবিতার নামটি বলবেন? কাজী কাজী হেলাল ওয়ালি ইসলাম, টরন্টো, কানাডা। উনি 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 আমাদের এখানেও এসেছিলেন। হ্যাঁ, উনি বাচনিক বাচনিকের করেছেন। একজন অন্যতম কবি, একজন ভালো। আমাদের এখানে এসেছিলেন এবং এই কবিতাটি বোধহয় উনার কণ্ঠেও আমি শুনেছি, কিন্তু ভালো লেগেছে আপনার কণ্ঠে। চমৎকার, চমৎকার। মাহবুবা বেগম বলছেন, অনেক শুভকামনা খালিদ ভাই। গৌতম সাহা, অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়ে গেলেন। ইশরাত আপা, সবাইকে শুভকামনা জানিয়ে আনন্দ বুকে নিয়ে সংযুক্ত হলাম। কি ভালো লাগে বলুন তো। এই যে একটু আগে আমি বলছিলাম যে আনন্দের কথা, যখন এমন একজন আসেন যে উনি বলেন যে আনন্দ বুকে নিয়ে কবিতা শোনার জন্য চলে এসেছেন, তখন যেন মনে হয় আহা, আয়োজনের সার্থকতা এখানেই, তাই না? হিমাদ্রি রয় বলছেন, মিঠু মিঠু ভাই শুনছি টরন্টো থেকে। দুই গুণী শিল্পীকে শুভেচ্ছা, আদাব ইশরাত আপা, সঙ্গে থেকো হিমাদ্রি। আরেক গুণী মানুষ চমৎকার লিখছে। বেশ, তাহলে চৈতালি আসছি। এর পরপর না আমার অনুরোধ থাকবে দুটো দুটো করে কবিতা শুনবো পাশাপাশি, কারণ কবিতার না একটা রেস্ট থাকে, রেস্টটুকু এত তাড়াতাড়ি কেটে গেলে ভালো লাগে না। হতে পারে। হ্যাঁ, মিঠু ভাইয়ের রেশ ধরেই আমি একটি হারুন অল রশিদের একটি কবিতা শোনাচ্ছি। মানে এক বিখ্যাত কবিতা হয়ে গেছে এখন। আমি কবিতাটি যেভাবে পেয়েছিলাম, সেখানে কবিতাটির নাম ছিল তোমার জন্মদিনে মূর্তির পাশে একটি মিছিলে। আহ, আহ, আর এই কবিতাটির একটি প্রেক্ষাপট আছে। আহ, আমি অন্যভাবে একটু শুনেছিলাম, কিন্তু আমি যেভাবে পেয়েছিলাম, শুনেছিলাম ওনার মৃত্যুর পরে ওনার ছেলে বালিশের তলা থেকে এই কবিতাটি খুঁজে পেয়েছিলেন, এবং পরে বরেণ্য শিল্পী আকাশবাণীর যে বরেণ্য শিল্পী আমাদের ভারতবর্ষের, ওনাকে মানে চিঠি, এটা এই কবিতাটি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে এখানে এটি আবৃত্তি করার জন্য। কিন্তু পার্থ ঘোষকে বলেছিলেন, পার্থ ঘোষ অনুরোধ রেখেছিলেন, পরে এটি ব্রডকাস্টও হয়েছিল। বেশ, আচ্ছা, আমি একটু শোনাচ্ছি। রবীন্দ্রনাথ, তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। রবীন্দ্রনাথ, তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। মেঘনার ধূসর ছায়ায় আজ রক্তের প্লাবন। আজ তোমার জন্মদিনে এ খবর তোমায় দিতে চাইনি। তোমার শিলাইদহ মুছে গেছে বোমার আঘাতে। দক্ষিণের বড় ঘরের পাশে জাফরি কাটা লম্বা জানালা দিয়ে সেদিন দেখা যেত রাঙা রোদে মাছরাঙার ডানা। দেখা যেত আঁতফোঁটা জ্যোৎস্নায় জোনাকির ঝিঁঝি পথে হিজলের ঘন অন্ধকার। মুছে গেছে ইতিহাস। ভাঙা কুটিরে শুধু সাদা ধুলো বুকে নিয়ে এখানে ওখানে পড়ে আছে অশ্বত্থের ঝরা পাতা, আর আছে আম নিম জারুলের তপ্ত দীর্ঘশ্বাস। তোমার কীর্তিনাশা পদ্মা আজ বৈশাখের ঝড়ে উন্মাদ উত্তাল।
জানি না এ কাঁপা জলে কবে স্থির হবে তোমার বাংলা, তোমার সোনার বাংলার ছবি। এখন কারো ঘুম নেই চোখে, এখানে প্রতিদিন নতুন দধিচির অস্থি ভেঙে অস্ত্র গড়ে বুকের পাঁজরে। এখন আর মৃত্যু নেই কোথাও, কেননা বাঁচবার অধিকার কাটতে মৃত্যুকে ভুলেছে সবাই। আছে শুধু মাংসললু ব্যাধের জন্য উদ্ধত হাতিয়ার। কিন্তু আজকের এই শান্ত সকালে এ তোমায় কি শোনালাম? ধূসর পাণ্ডুলিপি? না, তোমার শিলাইদহ মোছেনি কবি। চোখ বুজলেই দেখতে পাই মস্ত জব্বায় ঘেরা তোমার দেহ, ঘুরে বেড়াচ্ছে রাত্রির আনাচে কানাচে। ঘরে তোমার ধুলো ঢাঙা ভাঙা ডেস্কের কাঁচ ঘেঁষে। এখান থেকেই দেখেছিলে একদিন শিলাইদহ, জোনাক জ্বলা সন্ধ্যা, কেবল অসীম আকাশ আর সঙ্গীহীন পৃথিবী। তার মাঝখান দিয়ে সোনার চেলি পরা একটি বধূ একেলা চলেছে। আর বারবার ভেবেছিলে তার বর যদি কোথাও নেই, তবে এমন সোনার বিবাহ বেশে কে সাজিয়ে দিলে? কোন অন্তহীন পশ্চিমের দিকে তার পতিগৃহ? কিন্তু শিলাইদহে সেই সন্ধ্যা আজ চলে গেছে অন্য রক্তিম আকাশ পথে। রবীন্দ্রনাথ, তুমি শোনো, সেই পথেই তোমার নন্দিনী, নিখিলেশ, গোরা, আমরাও চলেছি আজ রক্তের মিছিলে। তোমারই মুখ চেয়ে বুকের রক্ত ঢেলেছিল জব্বার, বরকত, সেলিম, রফিকুর। তোমারই মুখ চেয়ে 21শে ফেব্রুয়ারি আগুনে, রক্তে, সংঘাতে, সাহসে, সংকল্পে প্রদীপ্ত। তোমাকে ভালোবাসি, বাধায়, বন্ধনে, আঘাতে, অপমানে, দারিদ্র্যে, দুর্যোগে। রবীন্দ্রনাথ, তুমি শুধু একবার বলো, উদ্দাম ঢেউয়ের ঝুঁটি ধরে মুক্ত প্রাণের বন্যায় বিপ্লব একদিন আসবেই। রবীন্দ্রনাথ, তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। রবীন্দ্রনাথ, তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। রবীন্দ্রনাথ, তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। অসাধারণ চৈতালি, অসাধারণ। একজন নবীন কবি যখন তার চিন্তার জগতে, তার কবিতার জগতে, সামাজিক জগতে, রাজনৈতিক জগতে বিচ্ছিন্নতা, বিক্ষিপ্ততা দেখবেন, কার কাছে যাবেন? যাবেন সেই রবীন্দ্রনাথের কাছেই। আহা! আমরা কি আরেকটি শুনবো? চৈতালি, তুমি আরেকটি শোনাবে আমাদের, তারপর খালিদ মিঠুর কাছে যাই। বেশ, জীবনানন্দ দাশের একটি কবিতা শোনাচ্ছি। বেশ। আমার আরেক প্রিয় কবি, সবসময় হ্যাঁ, প্রিয়। আমারও ভীষণ প্রিয়। কবিতার শিরোনাম হচ্ছে আমাকে তুমি। আহা! আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান, দেবদারু পামের নিবিড় মাথা, মাইলের পর মাইল। দুপুর বেলার জনবিরল গভীর বাতাস, দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়, জোয়ারের মতো ফিরে আসে আবার। জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে, পৃথিবীকে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয়। তারপর দূরে, অনেক দূরে, খররৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয়সী রূপসীর মতো ধান ভানে, গান গায়, গান গায় এই দুপুরের বাতাস। এক একটা দুপুরের এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন। বিকেলে নরম মুহূর্ত, নদীর জলের ভিতর সম্বর, নীলগাই, হরিণের ছায়ার আসা যাওয়া। একটা ধবল চিতল হরিণীর ছায়া আর তার ধূসর ক্ষীরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেল বেলা ধরে স্থির। মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ, আগুনের, ঘিয়ের ঘ্রাণ। বিকেলে অসম্ভব বিষণ্ণতা, ঝাউ, হরিতকি শাল, নিভন্ত সূর্যে,
পিয়াশাল পিয়াল আমলকি দেবদারু, বাতাসের বুকে স্পৃহা উৎসাহ জীবনের ফেনা, সাদা সাদা ছিট কালো পায়রার ওড়াউড়ি জ্যোৎস্নায় ছায়ায়, রাত্রি নক্ষত্র নক্ষত্রের অতীত নিস্তব্ধতা, মরণের পরপারে বড় অন্ধকার, এইসব আলো প্রেম ও নির্জনতার মতো। চমৎকার, অনেক ধন্যবাদ চৌধুরী দিদি, এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য। নমস্কার। আমি একেবারে একেবারে ভাবছিলাম কবিতার বুনন, জীবনানন্দ যেভাবে প্রেম এবং খুঁটিনাটি ব্যাপার সবসময় অভিযোগ করতেন কবিতায়, চৈতালি যেন মনে হচ্ছে এখানে মিশে গেলে মিশে গেলে। বড় ভালো লাগলো চৈতালি। আসছি, অনুপম হায়াত জানাচ্ছেন নাইস, ধন্যবাদ বন্ধুরা। আমি অনেক সময় আপনাদের কমেন্টস না পড়লেও শেয়ার করছি, খুব ভালো লাগছে। এভাবে কমেন্টস দিতে থাকুন। তাহলে হয় কি, শিল্পী বন্ধুরা আমাদের আমন্ত্রিত অতিথি, উনারা নিজেরাও বুঝতে পারেন যে আবৃত্তিটুকু আপনাদের কাছে কতটুকুন পৌঁছাচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে। আপনাদের ভালো লাগা আরেকটু অনুপ্রাণিত করে, আমাকেও আরেকটু অনুপ্রাণিত করে আরেকটি আবৃত্তির সন্ধ্যা, আরেকটি কবিতার সন্ধ্যা আপনাদের কাছে নিয়ে আসা। আজকে তো দুপুর, আমি আসলে সন্ধ্যা কেন বলছি, আমার সবসময় কিন্তু শনি এবং রবি সন্ধ্যায় হতো। তো এই বেশ কয়েকটি সপ্তাহ যাবৎ আমার মনে হলো যে আমার যারা দূরের বন্ধু কিন্তু খুব প্রাণের বন্ধু, এই যেমন ধরুন খালিদ মিঠু, ওনাকে এর আগেও একবার চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ এই সকাল 6:30টায় 7টায় খুব কষ্টসাধ্য হয়ে যায় পেশাগত জগতে। কিন্তু উনি একজন সিও, উনি কিন্তু আছেন বাইং হাউসের সাথে, রাইট? আপনি তো বাইং হাউসের সাথে আছেন খালিদ মিঠু। হ্যাঁ, তারপর আবার চৈতালি, ও কিন্তু এর আগে একবার এসছে, বেচারি বেশ কষ্ট করেই আমার কারণেই সকাল 6:30টায় এসে একেবারে কোয়ারেন্টাইন আড্ডার জানালাই বসলো। তো এইভাবে সবাইকে কষ্ট কত আর দেব। তারপর মনে হলো বছরের মতো তো হয়েই গেল, আমি বরং একটু দুপুরেই চলে আসি। তা যার ধরুন কিনা সন্ধ্যা দুপুর মিলিয়েই কবিতার জন্য আমি সবসময় রাজি। আমার এই ক্ষেত্রে কোনো রকমেরই ক্লান্তি আসে না, বরং মনে হয় আমি আরেকটু বেঁচে উঠি, আরেকটু উজ্জীবিত হয়ে উঠি। বেশ, তাহলে খালিদ মিঠু, এবার আপনার কাছে আসছি, পরপর দুটো কবিতা শুনবো, কেমন? অনেক ধন্যবাদ ঈশ্বর আপা, আপনি চমৎকার করে বললেন। আসলে তাই, সকাল দুপুর সন্ধ্যা গড়িয়ে আমরা সারাক্ষণ ভাবি কবিতা নিয়ে। আমাদের কাজ এই এই মুহূর্তে যারা আমরা করোনার দুর্যোগে যতখানি দুর্যোগের ভেতরে সময় পার করছি, তাদের মানসিক শক্তিকে যোগান দেওয়ার জন্য এই 1.5-2 ঘন্টা যতটুকু সময় আমরা পাই, অন্তত তাদের ভেতরে যেন মানসিক স্বস্তি শান্তিটা আসে। একজন খুব প্রিয় সঙ্গীত শিল্পী বাংলাদেশের সামিনা খন্দকার, উনি বলছেন খালিদ মিঠু ভাইয়ের চমৎকার আবৃত্তি, খুব ভালো লাগলো, অনেক শুভকামনা, অভিনন্দন দিল। আপা আপনাকে অভিনন্দন। তিনি গত পর্বে শব্দশিরীকে সমৃদ্ধ করেছিলেন তার একটি সেশনের ভেতর দিয়ে, খুব ভালো লাগছে। হিমাদ্রিদা বলছেন চমৎকার, প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমি শুরু করছি আমার পরবর্তী নিবেদন। এবারে আমার কবিতার শিরোনাম আমি ঈশ্বরকে সব বলে দেব, কবি অভ্র ভট্টাচার্য। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা, বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দেব, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে,
সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না। বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল। বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল। বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি। চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পারে পড়ে থাকা এলান কুর্দি, কাঁটাতরে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ। তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ। তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে। কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? আমরা কি সত্যি মানুষ হব? ধন্যবাদ। আহা, ঈশ্বর কি বলবো। মানুষ হিসাবে নিজের ক্ষুদ্র, স্থূল অভ্র ভট্টাচার্য আমাদের একেবারে, মানে ওই যে বলে না, সবাং করে একটা চাবুক মেরে যেন জাগিয়ে দিলেন আমাদের বিশ্ব বিবেককে। একটি শিশুর সেই শব্দবাক্য যে আমি ঈশ্বরকে সব বলে দেব, তার বিশ্বাস, মানবতার প্রতি তার বিশ্বাস উঠে গেছে, মানুষের প্রতি তার বিশ্বাস উঠে গেছে। এবার তার বিশ্বাস ঈশ্বরের প্রতি, তাই ঈশ্বরকে সব বলে দেবে। অসাধারণ। একদম ঈশ্বরদাপা, দেখেন এটা একটা বিশাল প্রশ্ন আমাদের প্রত্যেকের বিবেকের কাছে, যে আমরা সত্যি মানুষ হয়েছি কিনা, মানুষ আছি কিনা। আমরা বর্বরতার চরম শিখরে পৌঁছে গিয়েছি। ওই যে বললাম চাপকে দিয়ে প্রশ্ন করছে, একদম যেন মনে হচ্ছে চাপকে দিয়ে আমাদের প্রশ্নের সম্মুখীন দাঁড় করিয়ে দিচ্ছে। এই যে আমরা ভরণ করছি, প্রতিনিয়তই বলছি, বোঝাতে চাইছি যে আমরা খুব মানবিক হয়েছি, আমরা খুব সৃজনশীল হয়েছি, হ্যাঁ, লোক কিন্তু আসলেই কাগজ কলমে, আসলেই যে আমরা বাস্তবে কিছুই হয়ে উঠতে পারিনি। ওই যে একদম। সার্কাসের যে সং হয়ে যাচ্ছি ধীরে ধীরে, এই প্রশ্নটার সম্মুখীন। হ্যাঁ, নিজেদের লোভ লালসায় আক্রান্ত হয়ে আমরা যে কোথায় নিমজ্জিত হচ্ছি, কোথায় যে নিজেদেরকে ডুবিয়ে দিচ্ছি, এই প্রশ্নটার সম্মুখে নিয়ে আসছেন। এরপরে কি শোনাবেন বলুন? বন্ধুরা এত এত ভালো লাগার কবিতা কথা প্রকাশ করছেন। অসাধারণ খালিদ ভাই, গৌতম সাহা বলছেন, সামিনা খন্দকার বড় সুন্দর করে লিখলেন। দুই গুণী শিল্পীর আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। ইশরাত আপা, আমি চেষ্টা করছি। আপনাকেও শুভকামনা। শোনার ইচ্ছে রইল, কিন্তু আপনাকেও কেমন সঙ্গে থাকবেন। হ্যাঁ, সামিনা আপা একজন সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী। বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে নিয়মিত আহা, পরিবেশনা করে খুব থাকেন। ভালো। তাহলে আসুন একদিন আমাদের আড্ডায়ও। আমাদের এখানে তো শনিবার করে আমরা সঙ্গীত সন্ধ্যা রাখি। তাহলে শুনবো একদম। আপনি কেমন। বেশ, এবার আপা, বলেন। আমার পরবর্তী কবিতা, আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে। শুভবাসী। এবার আমার কবিতার চয়ন বঙ্গবন্ধু স্মরণে, এবং কবিতার শিরোনাম বঙ্গবন্ধু। লিখেছেন কবি রামচন্দ্র দাস। মধ্যরাতে রাজনীতির উদর হতে জন্ম হলো বিভাজিত স্বাধীনতার। পরাধীনতার এক বৃত্ত থেকে নিপতন আরেক বিভৎস বৃত্ত। আমরা তখন স্বপ্নের ঘোরে মগ্ন, মগ্ন মানবিক বিভাজন আর সাম্প্রদায়িকতার উর্বর চর্চায়। বিভেদ রেখা ধরে কতদূর এগোনো যায়, মগ্ন ছিলাম সেই ভাবনায়। শুধু তুমি জেগেছিলে অতন্দ্র, মগ্ন ছিলে মহাচ্ছন্ন সেই স্বাধীনতার স্বরূপ উন্মোচনে। বিভাজনের বিপরীতে প্রাপ্তির অঙ্কটি মেলাতে চেয়েছিলে শুধু তুমি।
স্বপ্নের স্বাধীনতায় কতটা মিশেছিল স্বপ্ন, আর স্বাধীনতা মিশেছিল কতটুকু, তা বিশ্লেষণে নিরন্তর প্রয়াসী ছিলে মননের সবটুকু দিয়ে। যে সময়ে বিলাসী বৈভবের পেছনে ব্যস্ত থেকেছে সবাই, সেই স্বর্ণালী যৌবন তুমি বিলিয়েছিলে মানুষের কল্যাণ ভাবনায়। আমাদের বিভোর ঘুমের বিপরীতে অজস্র বিনিদ্র রজনী ছিল শুধুই তোমার জন্য। তোমারই জন্য সদা প্রস্তুত ছিল নির্জন কারা প্রকোষ্ঠ, ছিল একাকিত্বের পাথর সময় আর মিথ্যে অভিযোগের পাহাড়। তবু হিমালয় সম অবিচল ছিলে তুমি, সব মিথ্যেকেই রুখে দিতে। সময় বিদারী উজ্জ্বল দৃষ্টি ছিল শুধুই তোমার। তোমার দু চোখ দেখেছিল বিভাজনের বিষ, আমাদের আগামী দেখেছিল মানবিক বিপর্যয় ও বিবর্ণতার ভয়াল বিভৎসতা। ধাবমান দুঃস্বপ্নেরা প্রথম ধরা পড়েছিল তোমার চোখে। তোমারই বিশ্লেষণে শুরু মোহভঙ্গের বিপ্রতীপ পথে যাত্রার। তোমার দু চোখেই আলো খুঁজে পেতে থাকে বাংলাদেশ। সে আলোয় পথ চিনে তোমার পায়ে পা মিলিয়ে হেঁটেছে মাতৃভূমি, হেঁটেছে 48, রুখে দাঁড়িয়েছে 52। তোমারই পথে দুর্বার হেঁটে পেরিয়েছে 54, 62, 66, অভ্রান্ত অভিযাত্রায় উত্তর 69 আর 70 পেরিয়ে পৌঁছেছে অগ্নিঝরা 71, পৌঁছেছে বিজয়ের সুবর্ণ ভোরে। বঙ্গবন্ধু, আজ তোমার অবিনাশী কণ্ঠে কথা বলে বাংলাদেশ, গর্জে ওঠে প্রতিরোধের প্রতিটি প্রহরে। যে কণ্ঠ গর্জেছিল 52, গর্জেছিল 7ই মার্চের উত্তাল জনসমুদ্রে, সেই একই উচ্চ গ্রামে আকাশ ছাপিয়ে আজ বিশ্বাঙ্গনে উচ্চারিত হয় কারজয়ী সেই শব্দমালা। তোমার যে তর্জনী আকাশ ছুঁয়েছিল সেদিন, সেই তর্জনীর নির্দেশ মেনে আকাশ ছুঁয়েছে বাংলাদেশ। যে বজ্রকণ্ঠ বিশ্ব কাঁপিয়েছিল সেই ফাগুনে, তারই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পৈশাচিকতার যত জঞ্জাল। যে যাত্রায় টুঙ্গি পাড়ার খোকা হলো শেখ মুজিব, শেখ মুজিব হলো বঙ্গবন্ধু, স্বাধীনতার মহান স্থপতি। সে যাত্রার প্রতিটি পদক্ষেপে লেখা হলো বাংলাদেশের ইতিহাস, লেখা হলো বিজয়ের সুবর্ণ গাথা। আজও বঙ্গবন্ধু মানেই বাংলা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাঙালির বীরত্ব গাথা। যেখানে বঙ্গবন্ধু সেখানেই বাঙালির শ্রেষ্ঠত্ব। আমরা যখন ঘুমিয়েছিলাম শুধু তুমি ছিলে জেগে, আমরা ছিলাম নীরব নিথর, তুমি ছুটেছিলে বেগে। তুমি টুটেছিলে রাত্রির ভয়, যাত্রীর কল্যাণে। তুমি এঁকেছিলে স্বদেশের ছবি বাঙালির প্রাণে প্রাণে। তুমি এনে দিলে তিমির বিনাশী নবসূর্যের ভোর, তুমি খুলে দিলে বিশ্ব সভায় স্বপ্ন জয়ের তোর। খোকা থেকে হলে বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, জ্ঞানের আগুনে জ্বালিয়ে দিয়েছ দুঃশাসনের চিতা। তোমাতে মুগ্ধ বাংলার মাটি, তোমাতে মুগ্ধ বিশ্ব, তোমার চোখে আলো দিয়ে দেখে স্বপন রাঙ্গানো দৃশ্য। সকল আধার পেরোনো সূর্য তুমি হে চিরঞ্জীব, মহাকাল জয়ী মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। ধন্যবাদ। সাধারণ সাধারণ তারুণ্যের উদ্দীপনা ভরা, আবেগে উচ্চারিত প্রতিটি শব্দ প্রক্ষেপণ কি ভালো যে লাগলো। হ্যাঁ, অনেক ধন্যবাদ।
অশোক দাস, আপনি বলছেন যে আমরা কি করেছি? আমরা পিতৃ হত্যার জাতি, হ্যাঁ। কিন্তু আমরাই আবার শতবর্ষ পালন করছি, জয় টিকা পড়াচ্ছি। আমরাই কিন্তু বঙ্গবন্ধুর খুনির বিচার করছি। কলঙ্কের একদম ভার আমাদের কপালে আছে, কিন্তু কলঙ্ক লাঘব করার চেষ্টা কিন্তু আমরাই করছি। সেই শক্তিও কিন্তু বঙ্গবন্ধুই আমাদের দিয়ে গেছেন। বড় বড় চমৎকার বললেন। কবিতার পথে যখন আমরা হাঁটি, কবিতা পড়া তো শুধু কবিতার জন্য কবিতা পড়া নয়, ইটস এ মেসেজ, একটা একদম মেসেজ। সেই মেসেজ কখনো ভালোবাসার, সেই মেসেজ কখনো দেশের প্রতি ভালোবাসার, সেই মেসেজ কখনো আমার সমাজের প্রতি। রাজনৈতিক যে পরিবর্তন আসে, সেখানে আমার কণ্ঠ হবে, কিভাবে উচ্চারিত হবে, কবি কি বলতে চাইছেন, এবং কবি যে কথাটি বলতে চাইছেন তার মাঝে ওই যে বলে না, বিনিথ আন্ডারলাইন, যে কথাটি থেকে যায় অনুচ্চ স্বরে, আবৃত্তি শিল্পী সেটিকে উচ্চ স্বরে যখন প্রতিষ্ঠিত করে, তখনই কিন্তু তার লেখার সাথে আবৃত্তি শিল্পীর যে সংযোগ ঘটে, সেখানেই কিন্তু একটি অন্য মাত্রার, আমি বলবো যে, উত্তরণ আসে। খালিদ মিঠু, আজকের যে এই মুহূর্তে যে কবিতাটি আপনি শোনালেন, একেবারেই সেরকম একটি মাত্রায় আমাদের পৌঁছে দিলেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগে আমাদের প্রাপ্তি। ভালো লেগেছে জেনে। খালিদ মিঠু, আপনাকে কি আমরা হারালাম? আহা! আসলে আমাদের তো মানে নেটওয়ার্কের উপর অনেকখানি নির্ভর করতে হয়। বুঝতে পারছি না হারালাম কিনা ওনাকে। আ মিনওয়াইল তাহলে চৈতালি, তোমাকে শুনি। নিশ্চয়ই এর মধ্যে খালিদ মিঠু আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন। কেমন? ও চলে এসছেন। যাক, আচ্ছা, আচ্ছা। বেশ, বেশ, যাক, বেশ, বেশ। আমি ভাবলাম যে আপনাকে আবার হারালাম কিনা। কি সুন্দর সামিনা খন্দকার বলছেন। আহা! আহা! বড় ভালো লাগলো। কি সুন্দর আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছেন। বেশ। শ্রদ্ধা অবশ্যই লিনা অনেক অ্যাগনেস ধন্যবাদ সামিনা আপা আপনাকে চমৎকার কথামালা উপহার দেওয়ার জন্য। আর অবশ্যই লিনা অ্যাগনাস, বঙ্গবন্ধুর প্রতি আমাদের আজন্মের শ্রদ্ধা থাকবে। কারণ উনি ছিলেন বলেই আমরা বাংলাদেশ নামক ভূখণ্ডের অধিকারী। আমার একটি ভাষার দাবি আমি করতে পারি। আমার একটি জাতীয় পতাকার দাবি আমি করতে পারি। আমি যখন একদম পৃথিবীর বুকে এই যে ৩৭-৩৮ বছর আছি কানাডায়, কিন্তু যদিও আমার কেনেডিয়ান সিটিজেনশিপ আছে, আমার ২ টি সন্তান এখানে আমি আ বেড়ে বেড়ে তুলেছি। এরাও কিন্তু যখনই বলা হয় ক্যানেডিয়ান বললেও একই সঙ্গে এই কথাটিও কিন্তু বলে যে আমার বাবা-মা এসছে বাংলাদেশ থেকে, বাংলাদেশী ক্যানেডিয়ান। এই যে শব্দটি আমি যে নিজেকে আমি যে পরিচয় দিতে পারি, এই পরিচয়ের জায়গাটি কিন্তু উনি আমাদের করে দিয়ে গেছেন। আজন্মের ঋণ আমাদের বঙ্গবন্ধুর কাছে। কি দৃপ্ততায় ভরা আবৃত্তি গায়ে কাটা দিচ্ছে একেবারেই। কি সুন্দর বললেন। যার দরুন কিনা আমিও বলে উঠলাম, অনুচ্চারিত শব্দগুলো যা কবি লিখেননি, সবটুকুই একেবারে মন প্রাণ ঢেলে খালিদ মিঠু আমাদের কাছে প্রকাশ করে দিলেন তার দৃপ্ত উচ্চারণে। তাহলে পরবর্তী পরিবেশনায় খালিদ মিঠু এর পরপর বলেছিলাম দুটো করে শুনবো, এবার কোনটি শোনাবেন বলেন। এবারের কবিতা আমার শিরোনাম, এটিও স্বদেশ ভিত্তিক। কবিতাটির শিরোনাম হচ্ছে মাতৃভূমির জন্য। কবি সৃজন সেন। আমার বয়স তখন কতই বা, ৪ কিংবা ৫, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছুটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত
দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা, গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স, প্যাট্রা সব উলটপালট, এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশন। তারপর ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের ৩.৫ হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11 নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরের দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি। আমি যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুর হয়ে চিৎকার করে বলতো, বাঙ্গালো, রস খাইলো, ভার ভাঙ্গিল, পয়সা দিল না। সে আমি। চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙ্গালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতেই ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙ্গালপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদ্রস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণ পায়ে এগিয়ে চলেছি। ইংরাজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙ্গাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙ্গাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি।
আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না বাংলার মাতৃভাষার কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, আমার তখন বুকের ভেতরেই কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরেই কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমরে গুমরে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড় বিহীন চির বিদেশি। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে উঠে, একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে উঠে। অনেক ধন্যবাদ। এই যে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ আমাদের নারীরা যে, আমি বলি আত্মত্যাগ দিল, তার বিনিময়ে যে আমরা বাংলাদেশ নামক দেশটির যে স্বাধীনতা পেলাম, আমরা আসলে কতখানি সেটুকুর মর্যাদা রাখতে পেরেছি বা রাখছি। আর এই যে আমরা নিজেদের ওই যে একটু আগে যে কথাটা বলছিলাম, সার্কাসের সং হওয়ার চেষ্টা করি, নিজের অস্তিত্বকে অস্বীকার করে, নিজের উৎপত্তি স্থলকে অস্বীকার করে, কখনোই কি একটি জাতির অবকাঠামো তৈরি হতে পারে? কখনোই পারে না, কখনোই পারে না। মিথ্যার পসরা সাজিয়ে ২ কদম চলা যায়, ১০ কদম চলা যায় না। আর এমনটি যদি হতো তাহলে এই যে এত এত অ্যানথ্রোপোলজিরা, ওনারা কেন আমাদের আদি উৎস নিয়ে এত গবেষণা, এত পরীক্ষা নিরীক্ষা? আমরা তো সেই রক্তেরই ধারাবাহিকতা এখনো বহন করছি। আমার শরীরে আর্যের রক্ত আছে, আমার শরীরে নিষাদের রক্তও তো আছে, আমি দুটোকেই বহন করছি। আমি যেখানেই যাই না কেন পৃথিবীর, আমার মেয়ে এখানেই তো বেড়ে উঠেছে। ও যখন হাই স্কুল শেষ করলো এখানকার সামারের ভ্যাকেশনে, ওর মনে হলো ও বাংলা শিখবে। এবং আমার খুব ভালো লাগলো, ব্রিটিশ এক ভদ্রলোক, উনি এত চমৎকার বাংলা শিখার একটি প্রক্রিয়া বের করলেন। সেটি হলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে নয়, শব্দ দিয়ে। ফোনিক্সটাকে উনি ব্যবহার করেছেন শব্দ দিয়ে। যেমন আম, আ ম, আম, ঠিক আছে? তো এইভাবে ও হলো কি, দেখা গেল ৬ মাসের মধ্যে হুমায়ুন আহমেদের বাংলা সে পড়তে পারছে। মানে এর বেশি সে যেতে পারেনি, কারণ শব্দের উপরে তো দখল থাকা লাগবে। কিন্তু ঘরে কিন্তু বাংলা বলে, ছেলে এবং মেয়ে দুজনেই বাংলা বলে। তো অনেকে যখন বলে যে এখানে বেড়ে ওঠা বাচ্চারা, বিশেষ করে যারা বিদেশে আছে, যে বাংলা শিখতে পারে না বা আমাদের কালচারকে বুঝতে পারে না, আমি সবসময় একটি কথাই বলি যে আমি অ্যাজ এ প্যারেন্টস আমার জায়গা থেকে আমি কি ভূমিকাটা রাখছি। আমার ছেলে একজন নৃত্য শিল্পী, ও কিন্তু কথক ডান্স করে, পাশাপাশি কন্টেম্পোরারি ব্যালে করে। ও রবীন্দ্রসঙ্গীতেও নাচছে, নজরুল সঙ্গীতেও নাচছে, আবার ক্লাসিক্যালেও নাচছে। এই বোধের জায়গাটা আমারই কাজ তৈরি করে দেওয়া। তো কবিতার সাথে আমার নিজের কথা চলে আসলো। আসলে কবিতাটার মধ্যে মিলে মিশে এমন একটা জায়গায় নিয়ে গেছে না, যেন মনে হচ্ছে প্রত্যেকের মাঝেই
ওই যে জাপানিজ ভদ্রলোকের যেমন তার নিজের ভাষায় বক্তৃতা দেওয়ার মধ্যে যে একটা আনন্দ, গর্ব, অহংকার, হ্যাঁ, আমার নিজেকে, আমার জাতিকে, আমার নিজেকে, আমার নিজের ভাষার প্রতি আমার যদি সেই শ্রদ্ধাবোধ না থাকে, আমি আশাই করতে পারি না আরেকটি জাতিবোধ, আরেকটি জাতিসত্তার মানুষ আমার প্রতি শ্রদ্ধা রাখবে। এটি আমি আশাই করতে পারি না। ঠিক বলেছেন। বেশ, আসি তাহলে চৈতালি, তোমার কাছে পরপর দুটো কবিতা কিন্তু শুনবো, কেমন? হ্যাঁ, হ্যাঁ, যেটা বলতে চাই, আমার শিকড়টাও কিন্তু বাংলাদেশের। বাবা মা বাংলাদেশ আমার ভীষণ প্রিয়। আর আচ্ছা, আমি আমার শিকড় রবীন্দ্র পরবর্তী, খুব ছোট আছে, বুঝতে আচ্ছা, পারছো তো? বুঝতে পেরেছি। রবীন্দ্র পরবর্তী যুগের কল্লোল যুগের কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটি কবিতা শোনাচ্ছি। বিখ্যাত কবিতা, তোমরা হয়তো শুনে থাকবে। পূব পশ্চিম। হুম, খুব পছন্দের কবিতা। এই মুহূর্তে খালিদ ভাই বললেন, তখন আমার মনে হলো এটি ঠিক ভালো লাগবে এখন শুনতে। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশে রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপারি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারিজারি আমার বাউল, এক সুর, এক টান, একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তের দুই ফুল, এক মাঠের দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শিই তো আরশির মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, তুমি মাহবুব, আমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। আমরাই চিরন্তন কুশল সাধক। খুব ভাল লাগলো। পরবর্তী কবিতায় আসলে আচ্ছা, এক আকাশ, এক জল, এক বায়ু, হুম, একই প্রকৃতি, মানুষ আমরা এক, হ্যাঁ, কত শব্দ এক, আমাদের কবিতা এক, উৎসব আনন্দ
সবই তো আছে, মাঝখানে শুধু একটি সীমান্তের বেড়া। হ্যাঁ, ওইটুকু বাদ দিয়ে মানবিক দিক থেকে, সংস্কৃতির দিক থেকে আমরা তো একই। শ্বেতাপা, এই ক্ষেত্রে হুম। আমি একটু কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা এপার এবং ওপার এই শব্দ দুটিতে আসলে আমরা বিশ্বাস করতে চাই না। আমিও এপার বিশ্বাস বাংলা করতে ওপার চাই। বাংলা বলে কোনো শব্দ নেই। শব্দ নেই, পৃথিবীর বাংলা এক। বাংলা ভাষাভাষী মানুষ যারা যে যেখানে অবস্থান করুক না কেন, আমরা আমরা সব এক। অপার বাংলায় আছি, আমরা অপার। অপার। একদম, যে একদম। প্রান্তে যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে সেখানে সবাই এক, অদ্বিতীয় এবং আত্মার আত্মীয়। অতএব একদম। আমরা বিভাজনে বিশ্বাস করি না। আকাশ যতখানি উদার, যতখানি বিস্তৃত, আমাদের বাংলা ভাষাভাষী মানুষের আমাদের অন্তরাত্মাও একই সমান পরিমাণে বিস্তৃত। পৃথিবীর অনেক এখন ধন্যবাদ। কততম ভাষা? পৃথিবীর এখন কততম? বাংলা এখন কততম? চতুর্থতম ভাষা বোধহয় আমি বাংলা। আমি সেই বিভাজনও যেতে চাই না। আমরা বলতে চাই বাংলা ভাষাভাষী মানুষ যারা, আমাদের কাছে বাংলা সংস্কৃতি এবং বাংলার যত যা কিছু আছে সবকিছু শ্রেষ্ঠ। এটাই অবশ্যই। হচ্ছে আমাদের বিশ্বাস অন্তরের। খুব ভালো বললেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ দিদি, অনেক, চলুন অনেক, দিদি। অনেক নাম দিয়েছি আমরা এই বাংলা ভাষার জন্য। অবশ্যই। বাংলা ভাষাভাষী মানুষ আমরা সবাই এক। অপার বাংলা। অজেয় বাংলা। বেশ, আরেকটি হোক চৈতালি। হ্যাঁ, তার আগে আমি একটু এক লাইন গান শুনাই রবি ঠাকুরের, মানে এই প্রসঙ্গে এলো বলে হুম, হুম। বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। এটুকুই থাক। এবার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, আমার খুব প্রিয় কবি, সাঁকোটা দুলছে। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরু ডোবা জলে সারাদিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। এপার ওপার ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি। ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশী। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা। ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি। মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি। এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভুরু কুঁচকিয়ে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম, নদীও শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে, বার বার দেখি বন্ধুরই মুখ শুধু। সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটি এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে। সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে। সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে। বাহ, চমৎকার। চমৎকার অনেক চৈতালি। ধন্যবাদ। আমরা আচ্ছা, আমার শিকড় না, ওটা হবে আমার শিকড়। হ্যাঁ, ঠিকই কইছেন নরসিংহ। একদম ঠিক হ্যাঁ, হ্যাঁ, কইছেন। হ্যাঁ, ঠিকই কইছেন।
চমৎকার। মানে অনেক বোদ্ধা দর্শক শ্রোতা যারা অনেক গুণীজন। হ্যাঁ, এই একটি ব্যাপার আছে। আরেকটা কথা একটা বলতে চাই গৌতম সাহাকে, দুঃখিত, চৈতালি একটু মিউট করলাম আমি, কারণ হচ্ছে কি খুব ইকোটা খুব বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি, খালিদ, মিঠু, তুমি, আমরা সবাই একসঙ্গে কথা বলে উঠছি। হ্যাঁ, আমি আসলে গৌতম সাহা পরপর বেশ কয়েকটি কমেন্টস এখানে শেয়ার করেছেন, একেবারে ঠিকই বলেছেন, আমাগর শিকড়। চৈতালিও আমার সাথে একমত, খালিদ মিঠিও একমত, এবং আমিও একমত। এবং ঠিক, আর চৈতালি যে শুরুতে কি সুন্দর করে না, সার্থক জন্ম আমার, একেবারে আমাদের প্রত্যেকের মনের ভিতর থেকে উচ্চারিত শব্দটি যেন তোমার কণ্ঠ দিয়ে রবি ঠাকুরের গান দিয়ে বেরিয়ে এলো। আর আমরা দেখতে দেখতে কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষের দিকটি চলে এসেছি। আহ একটি আয়োজন যখন শুরু হয়, কিছু পরিকল্পনা থাকে, আর সেই পরিকল্পনার মধ্যে যখন আবৃত্তি শিল্পীরা নিজেদের চিন্তা ভাবনায় কিছু আবৃত্তি সাজিয়ে নিয়ে আসেন, ওনাদের যে যে চেতনায় ওনারা যেটি ধারণ করেন, ওনাদের বিশ্বাসে ওনারা যেটি ধারণ করেন, সেই আবৃত্তিগুলোই, সেই কবিতাগুলোই কিন্তু একজন আবৃত্তি শিল্পী বারবার চেষ্টা করেন আর সেই মেসেজটি, হ্যাঁ, পৌঁছে দিতে। খালিদ মিঠুর কবিতাগুলোর দিকে একবার চোখ বুলালেই কিন্তু দেখা যায় দেশ, প্রকৃতি, বঙ্গবন্ধু, মানবতা, এগুলোর কথাই কিন্তু উনি বারবার উচ্চারিত করার চেষ্টা করেছে। ঠিক তেমনি আবার যদি আমরা চৈতালির কবিতাগুলোর দিকে তাকাই, সেখানে যেমন আছে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, তেমনি আসছে অচিন্ত্য কুমার সেনের সেই কবিতা, যেখানে আমরা থেকে, আমি থেকে আমরা না হয়ে আমাগর হয়ে যাচ্ছি আমরা। এই যে জায়গাটি, এই যে বন্ধনটি তৈরি করার প্রচেষ্টা, এই যে মেসেজটি দেওয়ার প্রচেষ্টা, এই প্রত্যেকটি আবৃত্তি শিল্পটা কিন্তু খুব খুব সহজভাবে দেখার বিষয় নয়। এটা কিন্তু খুব সহজ বিষয় নয় দেখার মতো করে, যদিও সংখ্যায় আমরা কম, এটি আমি নিজেও স্বীকার করি, কিন্তু ভূমিকা যেটি আমরা রাখছি সাংস্কৃতিক অঙ্গনে, সবচেয়ে বলিষ্ঠ ভূমিকাটাই আমরাই রাখছি। আবৃত্তি শিল্পীরাই সবচেয়ে বলিষ্ঠ ভূমিকাটা রাখে। যে কোনো সামাজিক পরিবর্তন আসে, গান, নৃত্য, অন্য যে কোনো আর্ট ফর্মের আগে আবৃত্তি শিল্পীর কণ্ঠে কিন্তু সবচেয়ে আগে শক্তভাবে প্রতিধ্বনিত হয়, উচ্চারিত হয়। এই ভূমিকাটি কিন্তু আবৃত্তি শিল্পীর, এই যে আমি বলবো যে বিশেষ করে আমাদের যখন এরশাদ আন্দোলনের সময় থেকে যেভাবে ভূমিকাটা বাংলাদেশে নেওয়া হয়েছে, আর সেই জায়গা থেকে এখনো আমাদের পথ চলা চলছে। খালিদ মিঠু, উনার তারুণ্যের সময় ৯০-এর দিকে আপনি তো খুব সোচ্চার ছিলেন এই বিষয়গুলোতে, আমরা জানি সেটা। আর খুব ভালো লাগলো চৈতালি, যেমন তার একটি মিষ্টিত্ব ছড়িয়ে আছে, যদিও তার সাউন্ড সিস্টেমের ওইখান থেকে সেখানে আমাদের কোনো হাত নেই, কারণ আমরা খুব লিমিটেড রিসোর্স নিয়েই আসি এক একটি আয়োজন নিয়ে, কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। এত প্রতিকূলতার মধ্যেও চৈতালি খুব চেষ্টা করেছে একেবারে প্রাণ মন উজাড় করে আপনাদেরকে কিছু তার ভালো লাগার কবিতা দিতে। আহা, সমীর কান্তি দেবনাথ কি ভালো বলছেন, ত্রিরত্নের আনুষ্ঠানিক ত্রিকালের মাতৃভাষা বাংলার অনন্য মাত্রায় নিয়ে গেল আমাকে আজাহা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বন্ধু। আমরা আমাদের টাঙ্গাইল পোড়াবাড়ির চমচম, হ্যাঁ, কুমিল্লার রসমলাইও আছে কিন্তু, বুঝতে পারছেন, আর কলকাতার রসগোল্লা, কোনোটাই কিন্তু রসনা মিষ্টির দিকে বাদ যায় না। তা আমরা শেষের দিকে চলে আসছি। খালিদ মিঠু, এবার আপনার একটি শুনবো, এবং চৈতালি তোমাকে দিয়ে শেষ করবো আমাদের আয়োজন। খালিদ মিঠুকে দিয়ে আমাদের শুরু হয়েছিল। আপনার কি, আমি একটি বলছি, কিন্তু আপনার কি একের বেশি কোনো পরিকল্পনায় আছে? থাকলে আমাকে বলুন। হ্যাঁ, আমার দুটো কবিতা আছে। বেশ, আপনার পরপর দুটো শুনে নিয়ে চৈতালির একটি দিয়ে আমরা শেষ করবো, ঠিক আছে তাহলে? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা কিরকম, আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তার যে অবদান, আমাদের আজকের যে অস্তিত্ব, আমরা যে কথা বলতে পারছি, এই যে তার কে যে হত্যা করা হলো, এই যে প্রায়শ্চিত্ত, এহ জিন্দিগি তো আমাদের মনে হয় না যে আমরা কখনো তার ঋণ শোধ করতে পারবো। সেক্ষেত্রে যে কবিতাটি এর আগে আমি বঙ্গবন্ধু স্মরণে নিবেদন করেছিলাম, তারই প্রায়শ্চিত্ত স্বরূপ এখনকার কবিতা নিবেদন, কবি অসীম সাহা। তিনি বলছেন,
যদি রাজদণ্ড দাও, আমি মাথা পেতে নেব। ক্ষমার অযোগ্য যদি কোনো ভুল হয়ে থাকে, আর সেই ভুলের জন্য যদি বদলে যায় ভৌগোলিক সীমা, যদি আত্মদের নিক্ষিপ্ত তীর শূন্যতায় উড়ে গিয়ে শক্তিশীল হয়ে বেঁধে তোমার শরীরে, তুমি তবে কোন দণ্ড দেবে? যদি রাজদণ্ড দাও, আমি মাথা পেতে নেব। পিতা, একদিন তুমি ছিলে স্বপ্নের ভেতরে, তোমার স্বপ্নের মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম আমার অখণ্ড নীলাকাশ। কিন্তু তুমি তো জানো পিতা, স্বচ্ছ সুন্দর সে নীলাকাশকে ঢেকে দেয় যে শ্রাবণের ঘন কালো মেঘ, আর তার পেছনে লুকিয়ে থাকা যে বজ্রের হুংকার উদ্যত আক্রোশে গর্জে উঠে পৃথিবীকে ভস্মীভূত করে। আমি সেই গর্জনের অগ্নি থেকে জেগে ওঠা বিভ্রান্ত বালক, কিছুতেই বুঝতে পারিনি আমি তোমাকে আঘাত করে আমারই অস্তিত্বের মূলে আঘাত করেছি। তার জন্যে আমাকে এখন যে শাস্তি দেবে, আমি মাথা পেতে নেব। যদি রাজদণ্ড দাও, যদি নির্বাসন দিয়ে দাও আফ্রিকার দুর্গম গহন অরণ্যে, আমি মেনে নেব। এ আমার আত্মঘাতী বিনাশের যোগ্য পুরস্কার। পিতা, যদি জানতাম আমারই ভুলের জন্যে এত রক্ত, এত ক্লেদ জমা হবে পিতৃভূমিতে, যদি জানতাম নিকুম্ভীরা যজ্ঞাগারে তোমারই বুকের রক্তে রঞ্জিত হয়ে যাবে মানচিত্র আমার, যদি জানতাম মধ্যরাতে তোমারই ছায়ারা এসে তোমাকেই বধ করবে নির্মম দুহাতে, যদি জানতাম তোমার নিথর দেহ রক্তাপ্লুত পড়ে থাকবে উপবাসী সিঁড়ির উপরে, যদি জানতাম তোমার বক্ষ থেকে সিঁড়ি বেয়ে নেমে যাবে 7 কোটি রক্তের ধারা, তাহলে এই হাতের প্রতিটি আঙ্গুল দিয়ে আমি শক্ত করে আঁকড়ে ধরে রাখতাম আমার উদ্ভ্রান্ত আত্মাকে। আমি আমার চোখে বিধিয়ে দিতাম অভ্রভেদী শিমুলের কাঁটা। আমার বক্ষ বিদীর্ণ আর্ত চিৎকারে যদি তোমার ঘুম ভাঙতো, তুমি দেখতে পেতে করজোরে তোমারই পায়ের কাছে পড়ে আছে নত জানু তোমার সন্তান। তুমি কি করে তাকে ক্ষমাহীন 2 হাতে ফেরাতে তখনই? আমি জানি পাহাড়ের অন্তরালে বয়ে যাওয়া স্বচ্ছতরে ঝর্ণা ধারার মতো তোমার হৃদয় ছিল শান্ত স্নিগ্ধ নদী, তোমার হৃদয় ছিল বাউলের এক তারা ক্লান্ত ভাটিয়ালি। পিতা, তুমি কি জানতে তোমার হৃদয় থেকে উৎসারিত এই জল একদিন সব কিছু ভুলে গিয়ে তোমাকেই উগরে দেবে বঙ্গোপসাগরে? তুমি হীন এই মাটি আর্তনাদ করে উঠবে মধুমতি নদীটির তীরে। যদি জানতে, যদি তুমি জানতে পিতৃত্বের এই দায়, কি সুন্দর চলছিল, কি চমৎকার। হ্যাঁ, ইয়া, হুম। তখন কি তুমি এইখানে তুমি আজ নেই। হুম। খুব ভোরে আকাশ বিদীর্ণ করে যে রক্তিম সূর্য উঠে পূবের আকাশে, সবুজে প্রকৃতির মধ্যে তার গাঢ় রং মিশে গিয়ে যে আশ্চর্য আভা ছড়িয়ে যায় দিগন্তে দিগন্তে, তার মধ্যে তোমাকে আমি দেখতে পাই। আমার প্রতি মুহূর্তের নিঃশ্বাসের মধ্যে তুমি চিরকালের বাতাস হয়ে ঢুকে যাও। আমার সবটুকু অস্তিত্বের মধ্যে তোমার আহা,
প্রকৃতির সাথে তার আমরা মানে তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তোমার উপস্থিতি অস্তিত্বের ভয়ে সম্পূর্ণ একদল শিকারী তোমার ছায়ার উপরে অন্ধকারে প্রলেপ লাগিয়ে দিতে চায়। একদিন তুমি যাদেরকে হৃদয়ের উষ্ণ আলিঙ্গনে বেঁধে নিয়েছিলে, তারাই তোমার অস্তিত্বের অহংকারের উপরে লেপ্টে দিতে চায় 25-এর কালো অন্ধকার। তুমিহীন তোমার অস্তিত্ব এসে ভর করে বঙ্গভূমিতে। মানুষই তো ভুল করে পিতা, আমার এই দেহখানি সেই ভুলেরই দাস। যদি পারো ক্ষমা করো অধম সন্তানে। আর যারা তোমারই রক্তের দামে কেনা এই স্বদেশের মাটিকেই বদলে দিতে চায়, লাল সবুজের মানচিত্রে আঁকতে চায় কলঙ্ক তিলক, তোমার ক্ষমার হাত একদিন যদি ওই জলে স্থলে অন্তরিক্ষে ছুটে চলে যায়, সেই দিন আমাকেও নির্বাসন দিও। এ পৃথিবী পার করে ফেলে দিও অন্য কোনো গহন অরণ্যে। যদি রাজদণ্ড দাও, যদি ফাঁসি কাষ্ঠে স্তব্ধ হয় এ দেহ আমার, সব আমি মাথা পেতে নেব। শুধু আমি কিছুতেই মানব না আমার বুকের পরে চেপে থাকা আগস্টের সম্মিলিত ঘাতক আধার। কিছুতেই মেনে নেব না আমার বুকের পরে চেপে থাকা আগস্টের সম্মিলিত ঘাতক আধার। ধন্যবাদ। ঈশ্বতাপা। জি, একেবারেই। আমি কি বলবো, গৌতম সাহা দেখুন কি চমৎকার বলছেন। আহা, ভয়েস সপ্তমে বাজছে, তার সঙ্গে কি উচ্চারণ! একেবারেই, একেবারে সহমত। আসলে হয় কি, আহ, এই এমন ভাবে যখন কবিতায় সময়টি কাটে না, দিনের শেষে যেন মনে হয়, আহা, আরেকটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। দেশের প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। আরেকটু ভালো নাগরিক হওয়ার, সুনাগরিক হওয়ার চেষ্টা করি। আপা, আমার শেষ নিবেদনটা আমি শেষ করি, তারপরে আসছি। চলে এর মধ্যে রুবিনা আজাদ চলে এসছেন, আরেক গুণী মানুষ। অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমি আসলে এই যে সমীর কান্তি দাস বলছেন, বতে বাংলাদেশ, বতে বাঙালি, বতে বাংলা ভাষা, বতে বঙ্গবন্ধু, বতে বায়ুর কোমল পরশ, বতে বিনম্র শ্রদ্ধা আজকের ত্রিরত্নকে। হচ্ছিল কি, আপনার কবিতার পরে এই এই যে কমেন্টস গুলো আসছে না, আমি আমি আসলে কি বলবো, মানে ভেসে যাচ্ছি। আমার যেন নিজেকেই, নিজের কাছেই প্রশ্নটা আসছে বারবার, আহা, আমিও বা আমার জায়গা থেকে কতটুকুন করতে পারছি। আমার দায়িত্ব বোধহয় আরেকটু বেড়ে গেল। আমাকেও আরেকটু সচেতন হতে হবে, একদমই তাই, আরেকটু একদমই আরেকটু সোচ্চার হতে হবে। চমৎকার। এটাই আমাদের প্রাপ্তি। এই যে আপা, আমাদের এই যে ভার্চুয়াল সেশনের যে আয়োজন, এই যে শুধু দর্শক শ্রোতা যারা মন্তব্য করেন, তাদের এই কথা বলার ভেতর দিয়েই মূলত আমরা প্রাণিত হই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই যে সমীর কান্তি দেবনাথ দাদা যেভাবে বলছেন, আসলে সত্যি এখানেই আমাদের প্রাপ্তি। এই যে আমাদের আয়োজন, এই যে আমরা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একত্রে, মনে হচ্ছে একটা ড্রয়িং রুমে বসে আমরা একটা মেল বন্ধন রচনা করে চলেছি। এই যে তাদের কথামালার ভেতর দিয়ে সেই সার্থকতা আমরা খুঁজে পাই। এখানে একদম মনে হয় যে আমাদের চেষ্টা খানিকটা হলেও সার্থক। সার্থক। কিছুটা হলেও আমরা পৌঁছাতে পেরেছি, আমরা কিছুটা চেষ্টা হলেও করি। আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আমরা একটু হলেও ভূমিকা রাখতে পেরেছি। আপা, এবার আমি ছুটি নিতে চাই। আমার হ্যাঁ, কবিতার অবশ্যই, শিরোনাম অবশ্যই, আমার অবশ্যই। আমার কবিতার শিরোনাম ছুটি, লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। বেশ, বেশ, বেশ। কিছু একটা করেন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামুনির কঠিন অসুখ, ডায়ালাইসিস করতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালাইসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে
মানুষের পায়ে জুতা পরায়, অন্যমনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতা পরাতেই পরাতেই নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দের রে পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, আর চিকিৎসা হচ্ছে না। দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙ্গিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সে পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবু টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন? জানেন না, নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কাল? কালও হবে না, কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু শনিবার, তারপর রবিবার, আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4টি দিন বাকি। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মামুনির কণ্ঠস্বর, বাবা, আমার কবে ছুটি হবে? আমি কবে বাড়ি যাব বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ, আর ছুটতে ছুটতে সোজা গিয়ে ঢোকে এক প্রাচীন বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে। আমি সমস্ত নেতা, প্রাক্তন মন্ত্রী, কর্তাদের গুলি করে মেরে ফেলবো। তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি, আর তারপর আমার মামনির ডায়ালাইসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? কোথায় আমার মামুনি? অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরলো মামনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি, তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙ্গা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো, তোমার মামুনি ছুটি হয়ে গেছে, তোমার মামুনি ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে। ধন্যবাদ। কবিতার সঙ্গে কিভাবে মিশে গেলে
আবৃত্তি শিল্পীর শুধু চোখে জল নয়, আমরা যারা শুনছি আমাদের চোখেও জল। একেবারে ছুঁয়ে দিয়ে গেলেন খালিদ মিঠু। কষ্টের কবিতা। আমাদের প্রত্যেকেরই কিছু কিছু কষ্ট আছে এমন। এখানে অন্তর আমাদের রাষ্ট্রের যারা কর্ণধার তাদের গাফিলতির কথা বলা হয়েছে। কবি এখানে সুন্দরভাবে তার কথামালার ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছেন। আমরা যারা সাধারণ মানুষ, যারা স্বাভাবিক জীবনযাত্রা করার সামান্য অধিকারটুকু থেকে আমরা বঞ্চিত, একটা চিকিৎসা, একটা সাধারণ একটা সেবা পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে সে এটি ব্যর্থ। তো এটি তো এসে আমার দেখতে পারে অধিকার। এটি তো রাষ্ট্রের আমাকে দেবে। এটি তো আমার অধিকার। এটি আমার ন্যূনতম অধিকার। চিকিৎসা, অন্ন, বস্ত্র, শিক্ষা এটি আমার ন্যূনতম অধিকার। একদমই তাই, একদমই তাই। এই দায়ভার আসলে আমরা কর্ণধার যারা রাষ্ট্র চালান তারা এড়াতে পারেন না। অবশ্যই না, অবশ্যই না। এবং আমাদেরও সচেতন হওয়া উচিত। আমরা যখনই আম, আ- আমাদের প্রতিনিধিত্ব নির্বাচন করি, আমাদের এই জায়গাতে আমাদের নিজেদেরও কিন্তু একদমই তাই, সচেতন একদমই হওয়ার তাই। দরকার আছে। হ্যাঁ, দরকার, সেখানে জি। আমাদেরও কিছু ভূমিকা আছে, আমাদেরও সচেতন অবশ্যই, হওয়া উচিত যে যোগ্য জায়গা, অবশ্যই। যোগ্য ব্যক্তিকে যেন আমরা ব্যক্তিকেই নির্বাচন আমরা করে নির্বাচন করি। তাকে দায়িত্বটা দিই। ঠিক বলেছেন আপনি। কারণ যাকে আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছি তার কাজ তো আমাদেরকেই সার্ভ করা, আমাদেরকেই সার্ভিস দেওয়া, আমাদেরকে সার্ভ করা, তাই না? সেবা করা। তো ওই জায়গাটিতে ওই যে বলি আমরা গণতন্ত্রের কথা, গণতন্ত্র আক্ষরিক অর্থে আমরা কতটুকুই বা রাখতে পারি। হ্যাঁ, এই যে আমরা বলি মানবতার কথা, একটি একটি মানুষের, একটি রাষ্ট্রের এতটুকুন যদি না দেয় তার সর্বশ্রেণীর মানুষের জন্য, যদি একান্ত একটি স্বার্থগোষ্ঠী শ্রেণীর জন্য যদি রাষ্ট্র যদি প্রতিপালন করে, তখনই ভারসাম্যহীনতা আসে, তখনই এই ধরনের প্রশ্নগুলো আসে। রাজনৈতিক ভারসাম্যতাই তৈরি করে সামাজিক ভারসাম্যতা। তখনই দেখা যায় যে আহ, আমরা যেটাকে বলি আর কি, রিভলভ করা, যে রেভুলেশন গুলো আসে, প্রতিটি গণবিপ্লবই কিন্তু এভাবেই এসছে, এই কারণগুলোর কারণেই কিন্তু এসছে। তাই, ঠিক তাই। খুব ভালো লাগলো খালিদ মিঠু। সমীর কান্তি দেবনাথ আবার জানাচ্ছেন, গৌতম সাহ বলছেন, কি সুন্দর কথা বললেন কবি শুভদাস গুপ্তের সমাজটাকে ফালা করে দেয় কবিতায়। কি গভীর দর্শন ওনার। সবই সামাজিক ব্যাধি কেন্দ্রিক। আবৃত্তিটি শুনে আমরাও পাথর হয়ে গেলাম একেবারেই। ধন্যবাদ গৌতম সাহা। আপনি বরাবরেরই এত সুন্দর করে ব্যাখ্যা করেন। খুব বোদ্ধা একজন শ্রোতা বন্ধু দর্শক আমার। রুবিনা আজাদ, মন ছুঁয়ে যাওয়া আরেক গুণী মানুষ। আর আপনাকেও শুভকামনা সমীর কান্তি দেবনাথ, এবং আশা করছি কোয়ারেন্টাইন আড্ডা মন্ট্রিয়ালের আগামীর আয়োজনেও আপনি থাকবেন। আহ, গঠনমূলক আলোচনা। শান্তু চৌধুরী বলছেন সমাজ উপকৃত হবে। ধন্যবাদ। একেবারেই আমরা প্রত্যেকের যার যার জায়গা থেকে যদি একটু একটু করে দায়িত্ব নিই, সামাজিক একদম। পরিবর্তন আসবে, এসেছে অতীতে, আগামীতেও আমরা আনতে পারবো, এই বিশ্বাস আমার আছে, আমাদের আছে। চৈতালি, তোমার কাছে আসার আগে আমাদের শেষ নিবেদন। অনেক ধন্যবাদ খালিদ মিঠু, আবার আসবেন, আবার শুনতে চাই আপনার নিজস্ব চিন্তা ভাবনার ভালো লাগার জায়গা থেকে আপনি যে কবিতাগুলো এনেছেন। এবার তো একেবারে মন্ত্রমুগ্ধের মতো সময়টুকু কাটলো। আগামীতে আবার শোনার ইচ্ছে রইল। আর আমি শুধু ছোট্ট করে আগামী সন্ধ্যার ঘোষণাটি দিয়ে দিতে চাইছি। আমাদের সঙ্গে আগামী সন্ধ্যায় আসছে মধুবন কলকাতা থেকে। ও চমৎকার গায়, কিছু আবৃত্তিও করে, নিজে লেখালেখিও করে। ও ইচ্ছা প্রকাশ করেছে বন্ধুরা সঙ্গে থাকবেন। শনিবার সন্ধ্যা ৯টায় মন্ট্রিয়াল টাইম, ভারতীয় সময় হবে সকাল 6:30 এবং বাংলাদেশ সময় হবে সকাল 7টা। আমি জানি খুব সকাল, কিন্তু আমি এও জানি আমার কিছু কিছু শ্রোতা বন্ধু কিন্তু এই 7 সকালেও কিন্তু ঠিকই কোয়ারেন্টাইন আড্ডা মন্ট্রিয়ালের পর্দায় এসে একটু করে উকি দেন, দিনের শুরুটা সুন্দর যেন সূচনা হয় সেই প্রত্যাশা নিয়ে। আমারও কিন্তু তেমনই প্রত্যাশা থাকে। আর রোববার দিন একেবারেই খুব খুব ভালো লাগার দুজন আবৃত্তি শিল্পী আসছে আমাদের টরন্টো বেস, বর্তমানে কামরান করিম, যদিও সে বাংলাদেশের প্রথিতযশা আবৃত্তি শিল্পী, সাংবাদিক, উপস্থাপক, নানান ধরনের রিপোর্টার,
বিশাল ব্যাপ্তি তার। বর্তমানে টরন্টোতে আছে। আর সঙ্গে আসছে হাসি রহমান, আরেক গুণী আবৃত্তি শিল্পী, চমৎকার আবৃত্তি করে, ওর নিজস্ব একটি স্টাইল আছে, আমি খুব পছন্দ করি। এই দুইজন গুণী একসঙ্গে আসছে, বুঝতেই পারছেন কবিতার দুপুরটি কেমন হবে। ঠিক আজকের মতোই রোববার দিন দুপুর আমরা 12টায় নয়, চেষ্টা করব 11টায় আসতে। 12টা মনে হয় একটু দেরি হয়ে যায়, বেলাটা একটু বেশি গড়িয়ে যায়, এমনই মনে হচ্ছে। তো দুপুর 11টায় আসবো। বাংলাদেশ সময় হবে রাত 9টা এবং ভারতীয় সময় হবে রাত 8:30টায়। বন্ধুরা সঙ্গে থাকবেন। আজ অনেক নতুন বন্ধু পেলাম, শুভেচ্ছা জানবেন, ভালোবাসায় রাখবেন। কোয়ারেন্টাইন আড্ডা মন্ট্রিয়ালের সঙ্গে থাকবেন, আমাদের নৃত্য করবেন। আপনাদের উপস্থিতি আমাদের ভীষণ অনুপ্রাণিত করে। আসছে চৈতালি, তোমার শেষ পরিবেশনায়। পরিবেশটা একটু ভারী হয়ে গেল, আমি একটু প্রেমে চলে যাই। আমি যে জায়গাটার নাম শোনাচ্ছি, চিল্কায় সকাল। আহ, ইনিও কল্লোল যুগের কবি, আহ, বুদ্ধদেব বসুর লেখা। হুম, হুম, আমি হুম। চিল্কা জায়গাটি নিশ্চয়ই হ্যাঁ, সবার জানা আছে। উড়িষ্যা। ভারতবর্ষে উড়িষ্যায়। হুম, উড়িষ্যায় আমি এই চিল্কাতে আমার যাওয়া হয়নি। সব থেকে পুরী আমি 17 বার গেছি, কিন্তু চিল্কা আমি এখন একবারও যাইনি। তাই আচ্ছা। চিল্কাটাকে সবটাই দেখি কল্পনায় ভাবি, হুম, হুম, মানে হুম। কবির কল্পনার সঙ্গে যদি মাঝে মাঝে আমাদের চেষ্টা আমাদের করি আমাদের মেশানোর। অনেকেই কিন্তু আমরা কল্পনায় চিল্কার সকাল দেখে ফেলেছি, বুদ্ধদেব বসু আমাদের দেখিয়েছেন। আমারও কখনোই হ্যাঁ, দেখা হয়নি, যাওয়া হয়নি। কিন্তু একদম। আমি বোধহয় অবলোকন করতে পারি, চোখ বন্ধ করলে কেমনটি হবে সেই সকালটি। হ্যাঁ, তো মিষ্টি লেখাটা শোনাচ্ছি। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত টান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে। কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। সমস্ত আকাশ নদীর স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু। তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো, কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। আহা, কেমন করে বলি, আমি কেমন করে বলি, কি সুন্দর সময়টি আমার কাটলো। আহা, তানজিলা লাবণ্য বলছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, আবার দেখা হবে সমীর কান্তি দেবনাথ, আপনি থাকবেন। এই ত্রিরত্ন না হলেও এই এই যে দুরত্ন আছে, আমি সঙ্গে, সকল কাজের সারথি, দেখা নিশ্চয়ই হবে। হুম। আর এই কবিতাটি নিয়ে জানো, বুদ্ধদেব বসুর একটি চমৎকার, আমি বুদ্ধদেব বসুর না, জীবনের জলছবি প্রতিভা বসুর একটি চমৎকার, উনার আত্মজীবনীতে উনি লিখেছিলেন যে
হাতে সঞ্চিত পয়সা ছিল না যথেষ্ট। আম উনি সিকি জমাতেন। কোথাও বেড়াতে যাবেন এরকমই উনার ১ম কন্যা মীনাক্ষীকে নিয়ে পরিকল্পনা। তো মাটির ওই ব্যাংকটি ভাঙলেন, সেখানে যে সিকিগুলো পাওয়া গেল সেগুলো সব সঞ্চয় করে সিদ্ধান্ত নিলেন যে এইটুকু দিয়ে উনারা কাছাকাছি একটু নিরিবিলি কোথাও যাবেন। তো যেতে, যেতে একটি সুন্দর জায়গার নাম পেলেন। খুব ছিমছাম জায়গাটির নাম, একেবারে জনমানব খুব বেশি নেই, সেখানে উনারা নামলেন। পরবর্তী একটি গরুর গাড়ির অপেক্ষা করছেন, যেটি দিয়ে উনারা যাবেন একটি হোটেলে। তো বুদ্ধদেব বসু বসে আছেন, উনি প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছেন, প্রতিভা বসু। আর একটি গরু ঘাস চড়াচ্ছে। কবিতার ১ম লাইনটি কিন্তু সেখান থেকেই নেওয়া। আর এরপর এই কবিতাটি লিখে উনি তো পাঠিয়ে দিলেন, আর যে ঠিকানায় আছেন সেই ঠিকানায় দিলেন। উনি যে টাকাটা পেলেন বোধহয় তখনকার সময় ৫টি টাকা বা ৮টি টাকা পেয়েছিলেন। সেই টাকাটা দিয়ে কিন্তু ওনাদের ফিরে আসার খরচ এবং সবটুকু সামলেছিলেন প্রতিভা বসু। তো এমনটি ছিল, একজন কবিকে নিয়ে বসবাস সহজ কাজ নয়, সৃষ্টিশীল মানুষকে নিয়ে বসবাস। কিন্তু এই ধরনের আমি বলবো সঙ্গী পেলে একজন সৃষ্টিশীল মানুষের জীবন কিন্তু পূর্ণতা পায়। এটিও তেমনই সত্য। যেমন উনি বলেছিলেন যে যেদিন থেকে বুদ্ধদেব বসুর ভার উনার হাতে পড়েছিল, উনি খুব চেষ্টা করেছিলেন সাংসারিক কোনো দায় দায়িত্বের ভার যেন মানুষটির মাথায় না চাপিয়ে দিয়ে যতটুকুন পারে আগলে রাখতে। তো বুদ্ধদেব বসুর একটি বিষয় আমাদের শিখিয়ে গেছেন, সেটি হলো রবীন্দ্রনাথের পরে, সেটি হলো নিজের আঙ্গিনা বেরিয়ে, মানে আমাদের যে আদি সাহিত্য থেকে বেরিয়ে আশেপাশের সমস্ত ইউরোপিয়ান সাহিত্যের মানে আঙ্গিনায় আনাচে কানাচে ঘুরে আবার কি করে ফিরে আসতে হয়, ফিরে আসাটাও তো জানতে হবে। ফিরে আসাটা উনি আমাদের শিখিয়েছিলেন। এই যে আজকের সময়টি আমরা কাটালাম, আমরা যে কবিতা নিয়ে কথা বললাম, আমরা একেবারেই, আমি আছি মন্ট্রিয়ালে, কানাডার একটি শহরে, খালিদ মিঠু আছেন বাংলাদেশের ঢাকায়, আর চৈতালি আছেন কলকাতায়। আমরা পৃথিবীর ৩ প্রান্তে কিন্তু আছি। কিন্তু আমরা কিন্তু একটি জায়গায়, একটি সুতায়, একটি সূত্রে এসে কিন্তু আমরা এক, সেটি হলো যেখানে বাংলা সংস্কৃতির কথা আসে এবং কবিতার কথা আসে। আমরা যে যেখানেই বেরিয়ে পড়েছি না কেন, ঘুরে ফিরে কিন্তু আমরা ওই এক আপন আঙ্গিনায়, আপন আলোয় এসে কিন্তু আমরা আমরা কিন্তু উদ্ভাসিত হচ্ছি, আমরা চর্চিত হচ্ছি, আমরা চর্চা করছি, আমরা চেষ্টা করছি। এই চেষ্টাটুকু থাকবে আগামীর আয়োজনেও। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা জানবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। দিনটি সবার খুব সুন্দর কাটুক। খালিদ মিঠু, আপনি নিশ্চয়ই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন, বলুন। অনেক ধন্যবাদ ইশরাত আপা আপনাকে, এত চমৎকার একটি আয়োজনের ভেতর দিয়ে আমাদেরকে সম্পৃক্ত করে কিছু কবিতা, কিছু কথামালা উপহার দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সারা বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের জন্য যে কথামালা, আলাপচারিতা, আবৃত্তি আমরা যা করলাম, এগুলো আসলে আমাদের মনের ভেতরে, হৃদয়ের গভীরে সেখান থেকে উৎসারিত। শুধু দর্শক শ্রোতা যে বাহবা, যেসব মন্তব্য দিয়ে আমাদেরকে ঋদ্ধ করলেন, আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে মনন বিকাশে বাংলা সংস্কৃতি হৃদয়ে ধারণ করে চেতনার সিঁড়ি বেয়ে শব্দ সৈনিক বেশে আমরা উঠব শব্দ সিঁড়ির শীর্ষে। এই যে আমার মূল মন্ত্র, যে কথাটি বলে আমরা অন্তরে লালন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছি। শুধু দর্শক শ্রোতা যারা ছিলেন এতক্ষণ এবং পরবর্তী পর্যায়ে তারা ধারণকৃত অংশ দেখবেন, তাদের সবাইকে আগাম শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সে দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো সময়ে, অন্য কোনোখানে। ভালো অন্য থাকবেন সবাই। কোনোখানে আবার কোয়ারেন্টাইন আড্ডা মন্ট্রিয়ালও নিশ্চয়ই দেখা নিশ্চয়ই হবে, দেখা হবে। কবিতার পথের পথিক আমরা একসঙ্গে হাঁটবো। আমাদের প্রত্যেকেরই যে দায়িত্বের ভার আমরা কাঁধে বহন করছি, আপনারাও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে, সম্পৃক্ত হয়ে এই ভারটিকে হালকা করে দেবেন। সেই সাথে ঈশ্বর আপা আপনার মাধ্যমে আমি আরেকটি কথা বলি। চেতনায়, আনন্দে, শোকে, মানবিক প্রত্যয়ে স্বতন্ত্র আমার যে দল শব্দশিরি, নিরন্তর শব্দ সৈনিক বেশে মনন বিকাশে বাংলা সংস্কৃতি। আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম আমন্ত্রণ। নিশ্চয়ই সাথে থাকবেন আপনারা সবাই। অনেক ভালো থাকবেন। সুদিনের অপেক্ষায় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, সুন্দর দিনের দিকে এগিয়ে যাই। সবাইকে আবার শুভেচ্ছা রইল আপনার শব্দশিরির এই যাত্রা অব্যাহত থাকুক। আরো বিকশিত হন, আরো মননশীলতায় উদ্বুদ্ধ হন,
আরো সবাইকে সম্পৃক্ত করেন। আমরাও আছি, আমরা একই সঙ্গেই হাত একদম মানে দূরে থেকেও পাশাপাশি পথ চলবো, এই প্রত্যয় আপনার যেমন আমারও ঠিক তেমনটি। একদমই তাই। আসছি চৈতালি তোমার কাছে। আমি প্রথমেই তোমাকে, আমার ইশরাত আপাকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সমস্ত দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমাদের কবিতা শুনছিলেন, তোমার কথা শুনছিলেন। এত মানে অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের, মানে আমাদের আমি ঘুমিয়ে পড়ি অনেক আগে অবশ্য, আজকে তোমার জন্য জেগেছিলাম। আর খুব ভালো লাগলো, প্রচন্ড মানে আনন্দ পেলাম। আর এত ভালো ভালো সব কমেন্ট আমাদের মানে ভালোবেসে ওনারা যে শুনেছেন এত কষ্ট করে এতক্ষণ ধরে, এনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওনারাই তো সব আমাদের কাছে, না? ওনারা না অবশ্যই। থাকলে তো আমাদের পুরো জিরো একদম। এটাই, আর কি বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে আমার শুভকামনা। শুভরাত্রি। শুভরাত্রি, সবার দিনটি সুন্দর কাটুক। শুভরাত্রি, নিশ্চয়ই। সবার কুশল হোক। দেখা হবে আগামী শনিবার সন্ধ্যায় এবং অবশ্যই রবিবার দুপুর 11টায়। একদম। শুভরাত্রি। ভালো শুভরাত্রি। থাকবেন সবাই। নমস্কার।